ॐ जवाकुसुम शङ्काशं कश्यपयं महदतिं धन्तारिं सर्वपापोग्नं प्रणतस्मिन् दिवकरं दिव्यौ शङ्को तुषाराभां क्षीरदारुणवसन्तभं नमामि सुशिनं भक्तशम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहिताङ्गनमहम् প্রিয়াঙ্গুকলিকেশামাম রূপেণ প্রতিম্বুধম সৌম্যং সর্বগুণবেতম নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকস্যং তম নমামি বৃহস্পতিম হেমকুন্দাবনালাভম দত্তনাম পরম গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারাম ভার্গবং প্রণম্যহম নীলাঞ্জন চ প্রখম রবিষ্ণম মহাগ্রহম ছায়াগর্ভ সম্ভূতম বন্দে ভক্তাশনেশ্বরম অর্ধকয়াং মহাঘরং চন্দ্রাদিত্যমোদকম সিংহিকা সুতং রুদ্রং তং রাহুং প্রণম্যহম পলালধুম শঙ্কর্ষং তারাগরমিমোদকম রুদ্রং রুদ্রত্বকং কুরুং তুং কেতুং প্রণম্যহম। নমস্কার। হ্যাঁ, টিটু দা, তাহলে শুরু করুন। আপনি জয়ন্ত দা আছে, আমরা আছি, আপনাকে যতটুকু দরকার হয় সহযোগিতা করবো। সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জয়ন্ত দা এবং কান্তিদা আছেন, ওনাদেরকে আমি প্রণাম জানাই। আমি ডক্টর কেশিপাল মহোদয়কে প্রণাম জানাই, যদি এখানে উনি নেই। আসলে আমাদের ডক্টর কেশিপাল মহোদয় গত 1.5 বছরে আমাদের যা দিয়েছেন, আমরা যদি 30%ও মনে রাখতে পারতাম, তাহলেও আমরা একটা ভালো জায়গায় যেতে পারতাম। আমার মনে হয় মানে আমরা অনেক ক্লাস সবচেয়ে বেশি আমি করেছি, তারপরও দেখা গেল কিন্তু আমরা 30%ও ধরে রাখতে পারিনি। ওনার ভিতরে এত সাগর, মানে আমরার মতন সাধারণ মানুষ এগুলি পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি প্রথম যেদিন এই গ্রুপে জয়েন করেছিলাম, ওই দিন আমি স্যারের কাছে আবেদন করেছিলাম যে আমার সিনিয়র যারা আছেন তাদের সহানুভূতি আমি প্রার্থনা করি। ওই দিন জয়ন্ত দা আমাকে এক বাক্যে বলেছিল, হ্যাঁ দা, আমি অবশ্যই, আমার কথাটা মনে আছে প্রথম দিন, জানি না জয়ন্ত দার কি মনে আছে কিনা, বলেছে হ্যাঁ দা, অবশ্যই সহানুভূতি আছে। তো আজকে আমি শ্রদ্ধেয় জয়ন্ত স্যার, কান্তি স্যারের সহানুভূতি প্রার্থনা করি এবং সবাইকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আচ্ছা, এই নুরুদা, আজকে কি এই প্রথম শুরু থেকে শুরু করবো নাকি? হ্যাঁ, আপনারা কি স্যার হস্তরূপের উপর কতটুকু নিয়েছিল ক্লাস, খেয়াল আছে স্টুডেন্টরা? ডেট হলো আজকে 1 তারিখ না? হ্যাঁ, 1/11। যদি হস্তরেখার উপর বেশি ক্লাস না হয়ে থাকে তাইলে টিটুদা প্রথম থেকে শুরু করুক, কি বলেন? হ্যাঁ, করুক স্যার, ঠিক আছে, প্রথম থেকে শুরু টিটুদা করুক। স্যার আপনি প্রথম হস্তরেখা থেকে স্যার আমাদের স্যার হস্তরেখা স্যার শাখা রেখা বিচারের পদ্ধতি পর্যন্ত হয়েছে স্যার। তার আগে স্যার রবি রবি রেখা ও বিবাহ রেখা বিচারের কৌশল হয়েছে। আহ, তার আগে হয়েছে আমাদের ভাগ্যরেখা বিচারের কৌশল। তার আগে হয়েছে শিরোরেখা বিচারের কৌশল। তার মানে ক্ষেত্রটে তো সবগুলা শেষ। স্যার হৃদয় রেখা বিচারের কৌশল, এইগুলো স্যার আমাদের শুরুর দিকে ক্লাস, স্যার ক্লাস 4 নাম্বার থেকে শুরু হয়েছে হস্তরেখা। তো এখানে তো সবাই কি এই বিষয়ে জানেন কিনা, যারা আছেন বাকিরা সবাই তো ক্লাস করছিলেন এগুলো? আমরা দাদা এই ক্লাসগুলো করিনি দাদা, আমি তাইলে পাইনি। টিটুদা, হুম। তাইলে আপনি শুরু থেকে শুরু করেন, আমাদের নতুন স্টুডেন্ট আছেন তো, হুম। যারা জানেন তারা তো জানেনই, তারা প্লাস করে দিবেন, আর যারা জানেন না তারা উপকৃত হবে। ঠিক আছে, আপনি আপনার ধারাবাহিকতা শুরু করেন। দেখা যাচ্ছে তো? হাতটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার।
আমি ভালো আঁকতে পারি না, আপনারা আঁকবেন সুন্দরভাবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখেন গ্রহের যে 9টা গ্রহের অবস্থান, ঠিক আছে? এই 9টা গ্রহের অবস্থান আমি প্রাথমিকভাবে দেখাচ্ছি। আর আশা করি আপনারা প্রত্যেকটি গ্রহের বৈশিষ্ট্য তো জানেন অবশ্যই, নিশ্চয়ই। হস্তরেখা জানতে হইলে প্রত্যেকটি গ্রহের বৈশিষ্ট্য জানতে হবে, কার সাথে মিত্রতা আছে, কার সাথে শত্রুতা আছে। এটা বেসিক পয়েন্ট হস্তরেখার। এটা যদি কেউ আহ, একটু দ্বিধাগ্রস্ত থাকে, এটা আবার পুনরায় ভিডিও জয়ন্ত দাদা নিশ্চয়ই দিয়েছেন, এগুলি জেনে নেবেন। দেখেন, এই এই আঙ্গুলটার নাম হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, ঠিক আছে? দেখো অনামিকা, তোর যদি বলে এটা, এই আঙ্গুলটা, এই ফিঙ্গারটা হচ্ছে বৃহস্পতির ফিঙ্গার, এই বৃহস্পতির ফিঙ্গার, ঠিক আছে? বৃহস্পতির আঙ্গুল এই জায়গাটা, আঙ্গুলটিও দিয়ে দিতেছি হাতে লাগে, একটু বুঝে দিবেন, না বুঝলে বলবেন। এটা বৃহস্পতির আঙ্গুল, ঠিক আছে? এটা হইলো শনিদেবের আঙ্গুল, এটা হইলো রবির আঙ্গুল, এটা হইলো বুধের আঙ্গুল। আচ্ছা, এই যে দেখেন, এই এই বৃহস্প- অনামিকা আর মধ্যমার ঠিক মাঝখান দিয়া এইটুকু এসে বৃহস্পতির অবস্থান, আমাদের বৃহস্পতির অবস্থান এখান থেকে এ- এতটুকু, এটাতে 1 নম্বর দিয়ে দিই, আর এটা 2 নম্বর দিয়ে দিই। এই 2 নম্বর হয়েছে শনিদেবের অবস্থান। 3 নম্বর, এটা হচ্ছে রবির অবস্থান। আর এই যে 4 নম্বর, এখান থেকে এতটুকু, এটা হলো বুধের অবস্থান, ঠিক আছে? এখান থেকে এই হৃদয় রেখার থেকে হৃদয় রেখাটা একটু বাঁক হয়ে গেছে, হৃদয় রেখা সোজা করে দিই। এই হৃদয় রেখা থেকে এইটুকু অব্দি মাঝ বরাবর বাঁক করবেন। এই জায়গাটা হইলো মঙ্গলের অবস্থান, আর এটা হইলো চন্দ্র, ঠিক আছে? আর এই যে এই জায়গাটা, এটা হলো রাহু, এটা 5 নম্বর পয়েন্ট করি, রাহুর অবস্থান। শিরোরেখার এই জায়গাটাও কেতুর অবস্থান, এই জায়গাটাও কেতুর অবস্থান, সর্বোচ্চ এই সবটাই হলো কেতুর অবস্থান। চন্দ্র অবস্থানটা এই, এটা এটা দিয়ে 6 নম্বর কেতুর অবস্থান। আর বৃদ্ধাঙ্গুলির
এই জায়গাটা থেকে এই জায়গাটা এই 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 এখান থেকে এখানে অবধি শুক্রের অবস্থান। এটা 7 নম্বর ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা প্রাথমিক। জি স্যার, জি স্যার। আচ্ছা, প্রথমে এটা হলো, তাহলে এটা এই লেখাটি মুছে ফেলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝুন। আচ্ছা, আপনারা হস্তরেখা ক্লাসের দিন খাতায় একটা হাত এঁকে নিবেন আগেই, ঠিক আছে? হাতে কেটে নিয়েছেন তো? হ্যাঁ যাদের স্যার, আমি যারা নতুন তারা লিখে নিন, আর যারা পুরান তারা তো দেখে নিন। স্যার কেতুর জায়গাটা একটু ভালো করে দেখাই দেন স্যার। আচ্ছা, কেতুর জায়গাটা একটু ভালো করে দেখে নিন। কি মাঝখানে। করতে? এই যে সবটাই কেতু। কেতুর জায়গাটা এই সবটা জায়গাতেই কেতু ধরবে। এই জায়গাও কেতু ধরে, এই সবটা জায়গায় কেতু। এই হলো দ্বিতীয় রেখা, আর এটি হলো শিরোরেখা, কাছাকাছি আছে গাঢ়টা। এখানে আবার কেতুর বিভিন্ন রেখা থাকে, এটা বুঝাচ্ছি। ঠিক আছে, এই সবটা কি কেতুর স্থান। এটা এটা এখান থেকে শুরু হয়। এই চন্দ্রের আর শুক্রের মাঝখান থেকে এই সবটা স্থানই কেতু স্থান। আর এই যে হইলে রাহু। এবার ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ধরেন বৃহস্পতির সম্বন্ধে 2-4টা কথা বলছি। বৈশিষ্ট্য বৃহস্পতির 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 বৈশিষ্ট্য বলছি। বৃহস্পতি কোন কোন অবস্থানে শুভ, কোন অবস্থানে অশুভ, তিল, বিন্দু, জাল, ক্রস প্রভৃতির অবস্থান নিয়ে বলছি। আশা করি সবাই আগে ক্লাসে শুনেছেন আপনারা। তবে আমি বৃহস্পতি কথাটা বলে দিই। আমরা একটা হাত দেখার সময় সব বা পুষ্টি দেখার সময় সবচেয়ে 2টা বিষয়ের উপর নির্ভর করি। কোন কোন বিষয়? একটা হইলো লগ্ন, আর একটা হইলো বৃহস্পতি। আপনি কারোর ধনভাব বিচার করবেন, তার বিদ্যাভাব বিচার করবেন, ভাগ্যভাব বিচার করবেন, কর্মভাব বিচার করবেন। প্রথমে লগ্ন আর বৃহস্পতির অবস্থান হইল প্রথম। কেন লগ্ন বৃহস্পতির অবস্থান প্রথম দরকার? প্রশ্ন আসতে পারে। লগ্ন থেকে আমরা স্বাস্থ্য নির্ণয় করি। কারো যদি স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সে কর্ম করবে কিভাবে? আর বৃহস্পতি হলো আল্লাহ, অর্থাৎ ঈশ্বর। যদি ঈশ্বর বা আল্লাহ আমরা সহানুভূতি না পাই, সাহায্য না পাই, আশীর্বাদ না পাই, তাইলে আমরা সমস্ত ক্ষেত্রেই বাধা বিঘ্ন সম্মুখীন হব। তো সবার ক্ষেত্রে আমরা বৃহস্পতির অবস্থান। আচ্ছা, এই বৃহস্পতিতে যদি সবার ক্ষেত্রে সবার প্রত্যেকটারই গুরুত্ব আছে। এর মধ্যে লগ্ন আর বৃহস্পতি অবস্থানটা সবাই দেখবেন। হাতের মধ্যে লগ্নটা কোথা থেকে দেখতে হয় বলে দিচ্ছি। হাত একটা এমন জিনিস, এমন একটা সাবজেক্ট, খুব সহজে কেউ যদি এসে বলে আপনার কর্ম কি, হাত থেকে চট করে বলতে পারবেন। পুষ্টি থেকে বলতে অসুবিধা হবে, একটু দেরি হয়। চট করে হাত থেকে বলা যায় তার কি কর্ম। আপনার কত বছর পর সে বিবাহ হবে, চট করে হাত দেখে বলা যায়। বর্তমান সময়ে কিরকম যাচ্ছে, দশা অন্তর্দশা আছে, তারপর হাত দেখে চট করে বলা যায়। আচ্ছা, বৃহস্পতি না, শুধু সমস্ত ক্ষেত্রে যদি এরকম ক্রস, তিল, বিন্দু চিহ্ন থাকে, এটা হলো অশুভ। সমস্ত গ্রহের ক্ষেত্রেই তিল, বিন্দু, ক্রস অশুভ। একমাত্র এই একমাত্র এই হৃদয় রেখা আর হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে ক্রসটা মধ্যে সমস্ত ক্ষেত্রে তিল, বিন্দু, ক্রস অশুভ। এবার এটা শনি ক্ষেত্রে থাকুক, রবি ক্ষেত্রে থাকুক, বুধের ক্ষেত্রে থাকুক, মঙ্গলের ক্ষেত্রে থাকুক, হ্যাঁ,
চন্দ্রের ক্ষেত্রে থাকুক, কেতুর ক্ষেত্রে থাকুক, কেতু এই যারা মধ্যে শুভ, এটা বুর্জক্রস বলা হয়, এটা ধীরে ধীরে বলবো। আর শুক্রের ক্ষেত্রে থাকুক, সব ক্ষেত্রে এই যে তিল বিন্দু ক্রস সবসময় অশুভ। তাহলে বৃহস্পতির মধ্যে তিল বিন্দু ক্রস থাকলে কি ফল দেয়? এখানে কেউ বলতে পারবেন? বৃহস্পতির মধ্যে তিল বিন্দু ক্রস থাকলে কি ফল দেয়? স্যার বৃহস্পতির মধ্যে ক্রস চিহ্ন শুভ ফল দেয় স্যার, কিন্তু তিল চিহ্ন শুভ ফল দেয় না স্যার। হ্যাঁ, সরি, বৃহস্পতির মধ্যে ক্রস চিহ্ন শুভ ফল দেয়। বৃহস্পতি ক্রস চিহ্নটা এই ক্রস চিহ্নটা শুভ ফল দেয়, মানে দাম্পত্য সুখ দেয়, দাম্পত্য সুখটাই বেশি দিব ক্রস চিহ্নটা, এটা টিটুদা, বলেছি। হ্যাঁ। টিটুদা, যখন চিহ্নের আলোচনা যাবেন তখন চিহ্ন ভিত্তিক আলোচনা করবেন। আচ্ছা, চিহ্ন ভিত্তিক বলছি। তাহলে এই শুভ চিহ্নটা একটা দিই, সরি, এটা ভুল বলছি। এই যে এরকম জাল চিহ্ন অশুভ, ঠিক আছে? এই বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন অশুভ, তিল 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 চিহ্ন অশুভ, বিন্দু চিহ্ন অশুভ। আচ্ছা, আমি বৃহস্পতির ক্ষেত্রটা বলছি, শুভ চিহ্ন বৃহস্পতির, শুভটা পরে বলছি, আগে অশুভটা বলে দিই। বৃহস্পতির ক্ষেত্রে যদি কারোর তিল বিন্দু জাল থাকে, তাহলে জাতক কি হবে? জাতকের মধ্যে চৌর্য বৃত্তি, চুর, প্রতারক, ঠকবাজ, চঞ্চল, বাচালতা, লিখে নেন। স্যার লিখে নিই স্যার, লিখে নিই স্যার। যদি বৃহস্পতিতে অশুভ থাকে, তিনটা জিনিস অবশ্য অশুভ দেখবেন। স্যার আর কি কি থাকে? গুরু দুর্বল, আল্লাহ দুর্বল, আল্লাহ আপনার পক্ষে নাই, আপনার মস্তিষ্ক দুর্বল থাকবে প্রথম। স্যার শুরু থেকে বলেন স্যার, স্যার শুরু থেকে বলেন স্যার, আমরা লিখে নিই স্যার। চৌর্য বৃত্তি, সে চুর হতে পারে, চিটিংবাজ হতে পারে, প্রতারক হতে পারে, তার মধ্যে বাচালতা থাকবে, ঠকবাজ। নিরুজদা, আপনার ভিডিও অফ কেন? ভিডিও অন রাখেন না, আমি দেখি না তো আপনাকে, আপনাকে দেখলে তো আমি উৎসব হয়। জয়ন্ত স্যার দাদা তো, স্যার জয়ন্ত চোদ্দ জয়ন্ত বৃত্তি, দা, বাচালতা, প্রতারক, ঠকবাজ। হ্যাঁ স্যার বলেন। পরদম আপনারা লুণ্ঠনকারী শুনেন, এটা হবে? নোট করে নিবেন এই কথাগুলো, কিন্তু ভিডিও না না দেখলে ফেরত পাবেন না, অতএব সাথে সাথে নোট করে নিবেন। স্যার ওই জন্য বলেন স্যার নিরুজদা, বলেন, আবার আরেকটু বলেন আপনি, মানে নেগেটিভ গুলো একটু বলে বলে দেন আবার। আপনি কোনটা আলোচনা করছিলেন আমি খেয়াল করি, আমি একটা লেখায় ব্যস্ত স্যার এই আছি। যে বৃহস্পতির স্থানে যে অশুভ চিহ্ন, অশুভ চিহ্ন গুলো থাকলে যা হয় সেগুলো একটু বলেন, সেই স্যার তাই বৃহস্পতির, বলতেছিল। হ্যাঁ, বৃহস্পতির স্থানের অশুভ চিহ্ন আগে তিল আরেকটা বিন্দু বিষয় জাল। আগে দেখতে হবে। আপনার বৃহস্পতির পর্বত অ্যাপেক্স নিয়ে আলোচনা হয়েছে, অ্যাপেক্স নিয়ে করছিলেন, পর্বত হ্যাঁ, নিয়ে অ্যাপেক্সটা আলোচনা করছি না, জাস্ট প্রাথমিক তো, জাস্ট শুভ অশুভ চিহ্নটি মানে আগে বলছি। অ্যাপেক্স নিয়ে করতে হবে, যে উচ্চ ওইটা ওইটা কতটুকু উঁচু আছে বা নিচু আছে, এটা কিন্তু একটা, অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপেক্সটা উঁচু আছে, সেখানে একটা অশুভ চিহ্ন আছে, সেখানে তার ওই ক্ষতিকারক দিকটা বা নেগেটিভ দিকটা কম হবে। একটু কম হবে। ঠিক আছে, অ্যাপেক্সটা হচ্ছে সবার আগে অ্যাপেক্স আপনার এই বৃহস্পতির পর্বত বা যে কোনো ক্ষেত্রের যে পর্বতটা কেমন আছে, একটা যে কোনো, আমি ওভারঅল বলতেছি, যে কোনো ক্ষেত্র কিন্তু আমাদের খারাপ করে হচ্ছে, আমরা প্রথমে দেখব যে একটা হাতের ক্ষেত্রের বিস্তৃতি দেখব, কারো আছে শুক্রের ক্ষেত্র বড়, কারো আছে চন্দ্রের ক্ষেত্র বড়, কারো আছে বৃহস্পতির ক্ষেত্র বড়, কারো আছে ধরেন শনির ক্ষেত্র বড়, কারো দেখবেন কেতুর ক্ষেত্র খুবই ছোট। আচ্ছা, শুক্র আর চন্দ্রের ক্ষেত্র বড়, এটা কেতুর ক্ষেত্র তো এমনিতেই ছোট হবে। তো সেই ক্ষেত্রে এপেক্সটা আগে দেখতে হবে, যে উঁচু নিচু বিষয়টা, এপেক্সটা কিভাবে আপনি বুঝবেন সেটা টিটুলটা ক্লিয়ার করে দিবে। তারপর চিহ্নে যাবেন, চিহ্নে গেলে কোন চিহ্ন কি ফল বয়ান উনি তো ধারাবাহিক ভাবে বলবেন। তো এই এপেক্সটা নিয়ে আগে আগে কথা বলেন, ইয়ে টিটুদা। অ্যাপেক্সটা নিয়ে মানে মানে প- বৃহস্পতি হ্যাঁ নেগেটিভ এই ওগুলো থাকলে
এই যে নেগেটিভটা তো আমাদের পর্বতটা। যখন পজিটিভটা বলবো তখন পজিটিভটার সময় বলবো আর কি। এর আগে নেগেটিভটা শেষ করি, বৃহস্পতির পজিটিভটা এখন বলবো, তখনই অ্যাপেক্সটা বলে দিব আর কি। আপনি তো আগে ওই হ্যাঁ, প্রত্যেকটা পর্বতের আহ, কিভাবে বুঝবো কোন পর্বত ভালো? মনে করেন আমার কোনো চিহ্ন নাই, এখন আমার পর্বত এইখানে, পর্বতটা এখানে ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি এই মতো শুনুন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো তো, জি স্যার। হয়েছে। এরপরে একটা চিহ্ন নিয়ে যখন আলোচনা করবেন তখন প্রত্যেকটা ক্ষেত্রে এই চিহ্নের প্রভাব নিয়ে আলোচনা করবেন। আচ্ছা, এই চিহ্নটা আচ্ছা, এটা আমি প্রতিটার গ্রহেরই শুভ অশুভ বলে দিচ্ছি। আচ্ছা, এই আচ্ছা দেখেন, অ্যাপেক্সটা বলে দিচ্ছি। এই যে বৃহস্পতির, এই যে এই যে বৃহস্পতির অবস্থানটা, এটা যদি বৃহস্পতি না, সমস্ত হাতের যদি মাংসবহুল হয় এবং পিঙ্ক কালার হয়, তখন মনে করবেন হাতটা ভালো। আচ্ছা, এই বৃহস্পতির ক্ষেত্রটা যত প্রশস্ত হবে তত ভালো। ভালোর মধ্যে বেশি প্রশস্ত হলে আবার অহংকারী হয়। ঠিক আছে, বেশি যদি বৃহস্পতির অবস্থাটা বেশি বেড়ে যায়, ধরেন অনেক সময় এরকম নিয়ে ফুলা থাকে, তখন লোক অহংকারী হয়ে যায়। আর এই যে ধনুর বৃহস্পতি আর আপনারা বৃহস্পতি, দুটা ডিফারেন্স বুঝছেন? এই যে এরকম যদি একটু বেশি জায়গা ফুলা নিয়ে থাকে, এরকম জায়গা, তখন এটা হয়ে যাবে মিনের বৃহস্পতি। নোটটা লিখে নিন। বেশি জায়গা প্রশস্ত থাকলে মিনের বৃহস্পতি হবে। আর অপেক্ষা কিন্তু ধনুর বৃহস্পতি বালা, ধনুর বৃহস্পতি কিন্তু অপেক্ষাকৃত একটু কম জায়গা নিয়ে প্রশস্ত থাকবে, উঁচু থাকবে। এটা উঁচু থাকতে হবে, এই জায়গাটা উঁচু থাকতে হবে, বৃহস্পতি জায়গাটা উঁচু থাকতে হবে, পিঙ্ক কালার বর্ণ হতে হবে, মাংসবহুল হবে। তখন এই বৃহস্পতি দিল শুভ এবং ভালো। ঠিক আছে। স্যার আবার সেই নোটটা আবার একটু বলেন, বেশি জায়গায় প্রশস্ত থাকলে মিনের বৃহস্পতি, তারপরে স্যার বেশি, আর একটু। হ্যাঁ, বেশি জায়গার প্রশস্ত থাকলে আবার এই লোকগুলি, অনেক গুরু দেখবেন, আহ, এই ইয়া ভুগি ভুগি গুরু, ভুগি মানে বুক বেশি করতে জি যান। স্যার। হ্যাঁ, তখন বা তাদের এই যে এক নায়তন্ত্র, মানে আমি গুরু, আমার অধীনে সবাই থাকুক, এই যে বৃহস্পতির অপগুণগুলি, হ্যাঁ, একটা স্বৈরাচারী মেন্টালিটি যেটা, তখনই কিন্তু এই বৃহস্পতি জায়গাটা বেশি প্রশস্ত হবে, তারা প্রচন্ড অহংকারী হয় যদি বেশি জায়গা নিয়ে এটা থাকে। আর যদি অপেক্ষাকৃত, এটাও কিন্তু উঁচু থাকবে, বেশ উঁচু থাকবে। হ্যাঁ, বেশি প্রশস্ত, বেশ উঁচু, তখন তারা এই প্রকৃতির হয়। আর যখন দেখবেন এই আঙ্গুল সমান সমান আছে, হ্যাঁ, মোটামুটি উঁচু এবং কোনো অশুভ চিহ্ন নেই, তখন এই বৃহস্পতিটা সবচেয়ে ভালো, এই বৃহস্পতিটা ভালো। ঠিক আছে। আচ্ছা, এই বৃহস্পতির মধ্যে যদি এই চতুর্ভুজ থাকে, শুভ ত্রিভুজ চিহ্ন থাকে, শুভ ঊর্ধ্বমুখী ত্রিভুজ চিহ্ন শুভ, আবার যদি এরকম অর্ধমুখী চিহ্ন থাকে, এটা অশুভ। দেখেন, বৃহস্পতি হইলে তিনটা চিহ্ন দিছি, একটা হলো এটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ, আর এটা হলো অধমুখী ত্রিভুজ। অধমুখী ত্রিভুজটা অশুভ, আর ঊর্ধ্বমুখী ত্রিভুজটা শুভ। আর চতুর্ভুজ, চতুর্ভুজ যে কোনো জায়গাতেই থাকুক, এই জায়গার এটা রক্ষা কবচ, এই গ্রহটারে রক্ষা করে যায় এবং খুব শুভ ফল দেয়। যত আপদ বিপদে পড়বেন, বৃহস্পতিতে চতুর্ভুজ, যত সমস্যা হোক, আপনি একভাবে না একভাবে ঈশ্বর আল্লাহ আপনাকে রক্ষা করে দেবে। এবং আপনার বৃহস্পতি ক্ষেত্রে ত্রিভুজ আছে, দিন দিন আপনি ভাগ্যের যত ভালো দিকগুলি, ভাগ্যের যে সহানুভূতি, সবগুলি পেয়ে যাবেন। বৃহস্পতি ত্রিভুজ মানে কিটা, যারা ধরেন বড় বড় মন্ত্রী মিনিস্টার, মন্ত্রণালয়, অর্থ দপ্তর, এগুলি যারা যারা বিশেষ প্রতিষ্ঠানে আছে, বিশেষ উচ্চ পর্যায়ে আছে, যদিও আরো রবির অবস্থান, অন্য গ্রহের অবস্থা দেখতে হয়, তখন
এই বৃহস্পতি তাদের হাতে চিহ্ন থাকে। বৃহস্পতির হাতে এইটুকু তো হয়েছে তো। তো ত্রিভুজ ঊর্ধ্বমুখী, ত্রিভুজ ঊর্ধ্বমুখী শুভ। দেখেন ত্রিভুজটা কিন্তু এই ঊর্ধ্বমুখী আবার দুই রকমের আছে, বলে দিচ্ছি। এই ঊর্ধ্বমুখী ত্রিভুজ শুভ, খুব ভালো এই ঊর্ধ্বমুখী ত্রিভুজটা বৃহস্পতি অবস্থানে। চতুর্ভুজ তো রক্ষা কবচ, তার চেয়েও ভালো ত্রিভুজ ঊর্ধ্বমুখী হতে হবে। হয়ে গেল? হিমাংশু মিত্র মিউট করেন। প্রদীপ কুমার মন্ডল মিউট করেন। না বুঝলে বলবেন, ক্লিয়ারলি বলবেন। আমি তো বারবার জয়ন্ত থেকে দেখতে পাচ্ছি না, ক্লিয়ারলি বলবেন, ঠিক আছে? দাদা আমি আচ্ছা একটু চা খেয়ে নিচ্ছি, ক্ষমা চাইছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন বৃহস্পতির যদি আবার এরকম অধোগামী হয় ত্রিভুজ, তাহলে তার দিন দিন জোর প্রতিষ্ঠা উন্নতি, হ্যাঁ, দিন দিন নিম্নমুখী হবে। দিন দিন মানে একটা সময় ভালো ছিল, এবার আস্তে আস্তে তার যশ প্রতিষ্ঠা সম্মান উন্নতি সমস্ত দিকে নিম্নমুখী হবে। সুনাই ঘোষ কাইন্ডলি ভিডিও অন করেন। হ্যাঁ, সোনার ঘোষে একটু প্রবলেম আছে দাদা। উনি আচ্ছা আগে ঠিক আছে। স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে রাখছিল। উনি আচ্ছা মাঝে মাঝে এই যে ওই নিম্নমুখী ত্রিভুজ অশুভ ফলদাতা। আচ্ছা, কি অশুভ ফলদাতা? মানে তার মধ্যে সমস্ত বৃহস্পতির গুণগুলি নিম্নমুখী, দিন দিন অধপতনের দিকে দিকে যাবে। এই যে তেলের যে কাফাই আছে না, কাফাই দেখেন উপর দিকটা প্রশস্ত, নিচের দিকে সরু, ওই তার জীবনে সমস্ত গুণগুলি আস্তে আস্তে লুপ্ত পেতে থাকবে। আর বৃহস্পতির মধ্যে যদি ধরেন এই যে ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, শুভ ফলটা কি হয় একটু লিখে নেন। শুভ ফলটা কি হইবে? বৃহস্পতির যদি চতুর্ভুজ বা ত্রিভুজ বা কোনো শুভ চিহ্ন থাকে, ক্রস চিহ্ন শুভ, ক্রস চিহ্নটাও শুভ। ক্রস চিহ্নটা সাধারণত তার দাম্পত্য সুখ বুঝাই, পারিবারিক সুখ বুঝাই। আচ্ছা, আর ত্রিভুজ থাকলে সে যে সে জাতক যেই কর্ম করবে, ওই কর্মের শ্রেষ্ঠ আসন সে অর্জন করবে। গুরুগিরি করুক, তার মধ্যে উদারতা থাকবে, পরোপকারী থাকবে। ওই যে কস বিন্দু চাল থাকলে ঠকবাজ থাকতো, সব উল্টা। পরোপকার হবে, পরোপকারিতা পাবে, উদারতা থাকবে, সমস্ত কর্মে সে ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবে। অর্থাৎ আল্লাহর আর এবং ঈশ্বরের সমস্ত প্রকার সাপোর্ট পেয়ে যাবে। বৃহস্পতিতে ত্রিভুজ আছে মানে আল্লাহ আপনার লগে আছে, মানে ঈশ্বর আপনার লগে আছে, মনে রাখতে হবে। মানে আপনি যেই কাজে যান আপনি শ্রেষ্ঠ আসন পাবেন, সম্মান, যশ, উন্নতি। যেই কাজে হাত দিবেন এই কাজেই খালি উন্নতি আর উন্নতি। এবার বড় বড় মন্ত্রী মিনিস্টার, বড় বড় তাদের হাতেও কিন্তু থাকে। আবার বৃহস্পতির হাতেও কিন্তু পতাকা চিহ্ন থাকে। সাধারণত এই বৃহস্পতির হাতেও পতাকা চিহ্নটা এরকম হয়ে থাকে, বা পতাকা মতো হয়ে থাকে। তারা মন্ত্রী মিনিস্টার হাতে সাধারণত বৃহস্পতি চিহ্নে পতাকা চিহ্ন থাকে। না না বুঝলে ক্লিয়ার বলবেন। আপনারা প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন না করলে স্যার কিন্তু বুঝতে পারবেন না আপনার কোন জায়গায় বুঝতে পারেননি। আর চতুর্ভুজের ফলটা বলেন। চতুর্ভুজ বৃহস্পতি শুভ ফলদাতা। চতুর্ভুজ যেই গ্রহের মধ্যে অবস্থান করুক, সমস্ত গ্রহের মধ্যে শুভ ফলদাতা। বৃহস্পতিতে চতুর্ভুজ তখন উঠবে যখন কোনো বৃহস্পতি দুর্বল থাকবে, তখন রক্ষার জন্য, মানে একটা রক্ষা কবচ। বৃহস্পতি সম্পূর্ণ শুভ ফলদাতা, তবে তুলনামূলক ত্রিভুজ থেকে কম। আপনি সমস্ত আপদ বিপদ, যত বিপদ থাকুক, এই চতুর্ভুজ আপনাকে এটা একটা রক্ষা কবচ, রক্ষা করে যাবে। এবং আমরা কর্মক্ষেত্রে আপনার যে কর্মগুরুর থেকে বিশেষ সহানুভূতি পাবেন। আপনি যে 10 জনের 10টা কথা বললো, আপনার কলিগরা যখন আপনি গিয়ে কথা বলবেন তখন আপনার কথাটা অ্যাকসেপ্ট করবে, এবং আপনি যেটা চাইবেন গুরুর কাছে এটা গুরু আপনাকে দিয়ে যাবে। এবং সমস্ত আপদ বিপদ, অ্যাক্সিডেন্ট সমস্ত কিছু থেকেই আপনার জোর ঝামেলা, পারিবারিক অশান্তি টশান্তি যা আছে, মানে ঈশ্বরের দয়া আছে, আল্লাহর দয়া আছে,
সমস্ত দিক থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। চতুর্ভুজ যে কোনো ক্ষেত্রে এক কথা হইলে রক্ষা কবচ। তা বৃহস্পতি চতুর্ভুজ কি সম্পত্তি নির্দেশ করে? চতুর্ভুজ যে কোনো জায়গাতেই সম্পত্তি নির্দেশ করে। বৃহস্পতি চতুর্ভুজটা আপনার উত্তর দিকের মানে উত্তর দিকের সূত্র নির্ণয় করে। চতুর্ভুজ যে কোনো দিকেই সম্পদ নির্ণয় করে। এটা বলবো বলবো চতুর্ভুজ সম্পদ নির্ণয় করে, এটা ভালো কথা বলছেন। ঘর বাড়ি সাধারণত বুঝাই নির্ণয় করে, এটা জায়গা সম্পত্তি নির্ণয় চতুর্ভুজ যেই জায়গাতে থাকুক। আচ্ছা, তারপরে বলছি দেখেন বৃহস্পতির অবস্থান পরে এবারে একটা যাব। দেখেন বৃহস্পতির মধ্যে অধোগামী ত্রিভুজ ঊর্ধ্বগামী ত্রিভুজ দেখালাম। আচ্ছা, এবার দেখেন বৃহস্পতির মধ্যে ধরেন এই তো জায়গাটা রাহু, এই জায়গাটা ধরেন রাহু। এবার এই শিরোরেখা থেকে নিয়ে এই রাহুর মধ্যে একটা ত্রিভুজ উঠলো, এটাও কিন্তু ঊর্ধ্বগামী। এই বৃহস্পতিটা দেখবেন এই যে রাহু থেকে যে ঊর্ধ্বগামী একটা ত্রিভুজ উঠছে, এটা দেখবেন তখন বুঝবেন বৃহস্পতি রাহু কানেক্টেড, মানে গুরু চন্ডালী দোষ করছেন তো। গুরু চন্ডালী বৃহস্পতি রাহু কানেক্টেড হলে গুরু চন্ডালী দোষ, তখন তখন এই রাহু থেকে বৃহস্পতি অ্যাটাক করছে। হ্যাঁ, এটা একটা গুরু চন্ডালী দোষ। এটা শুভ ফল কিছু দিয়ে থাকে, অশুভ ফল দেয় না, শুভ ফল দিয়ে থাকে। তার জাতকের মধ্যে একটু মাথা গরম থাকবে, চঞ্চলতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে, এটা একটা মিশ্র ফল দিয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, যদি এই বৃহস্পতির মধ্যে থেকে একটা রেখা রাহু থেকে যদি একটা বৃহস্পতি রেখার মধ্যে ঊর্ধ্বমুখী হয়, এটাও একটা গুরুচণ্ডালী দোষ। বৃহস্পতি রাহু কানেক্টেড কোন রেখা গুরুচণ্ডালী দোষ। ঠিক আছে, পরিষ্কার তো? আর একটু বৃহস্পতির কর্ম সম্বন্ধে বলে দেই, আশা করি তো বলেছেন নিরুজদা, জয়ন্তদা। তারপরও বৃহস্পতির কর্ম কি কি বলে দেই, আর বৃহস্পতির রূপ গুলি বলে দেই অতি সংক্ষেপে। ওনারা তো বিস্তারিত বলেছেন, আমি অতি সংক্ষেপে বলে দিই। বৃহস্পতির কর্ম কিটা: গুরুগিরি, শিক্ষা, অর্থ, সচিবালয়, ম্যাজিস্ট্রেট হতে হলো গুরু। ম্যাজিস্ট্রেট হতে হলে রবি শনির পাওয়ার লাগে, বৃহস্পতিরও পাওয়ার লাগে। আর ব্যাংক যে ফিনান্সিয়ালটা বৃহস্পতি থেকে, শিক্ষকতা বৃহস্পতি থেকে, গুরুগিরি ধর্ম প্রচার প্রসার। যার বৃহস্পতি ভালো, মনে করবেন ঈশ্বর তার প্রতি, আল্লাহ তার প্রতি সহায়, এক আল্লাহ তার লগে সাথে বসে আছে। ঠিক আছে। রোগ সংক্ষেপে কয়েকটা বলে দেই। বৃহস্পতির রোগ লিভারের রোগ হতে পারে। হ্যাঁ, তারপরে এই আপনার ফুসফুসের রোগ হতে পারে, এটা যদি অন্যান্য গ্রহের মিশ্র আছে। এবার শুক্র বৃহস্পতি যদি দুটোই দুর্বল থাকে, কিডনির এফেক্ট হতে পারে। বৃহস্পতি সাধারণত লিভার আর ফুসফুস, হার্ট, এই তিনটা লিখে নেন। তারপরে আরো অনেক মিশ্রিত অনেক রোগ আছে। কর্ম, রোগ, প্রত্যেকটি গ্রহের কর্ম, রোগ, নেগেটিভ, পজিটিভ, এগুলি জানতে হবে। আর কোন গ্রহের সাথে কোন গ্রহের মিত্রতা আছে, শত্রুতা আছে। এই হস্তরেখা খুব সহজ, খুব সহজ। যদি প্রত্যেকটা গ্রহের মিত্রতা শত্রুতা জানেন, হস্তরেখা খুব সহজ। একটা কথায় হস্তরেখা, আমি আমার পরম পূজনীয় ডক্টর কেসিওয়ালকে প্রশ্ন করছিলাম, স্যার অ্যাকচুয়ালি তো স্যারের যা দিছে আসলে আমাদের মতো লোক 30%ও আমরা ধরাতে পারিনি, এটাই সত্যি কথা। আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার একটা সহজ পদ্ধতি দেন। হ্যাঁ, একটা সহজ পদ্ধতি দেন আমরা হস্তরেখা বোঝার। হস্তরেখা তো ওইখান থেকে ওইখানে কোন রেখা কিভাবে যায় এত বলা কঠিন। উনি একটা সহজ পদ্ধতি দিয়েছেন, এটা আপনাকে আজকে দেবো, লাস্ট ফিনিশিং মনে করবেন, দিয়ে দেবো একদম হস্তরেখা নির্ণয়ের একটা সহজ পদ্ধতি। এক এক কথাই আপনি যে কোনো রোগের হাত দেখতে পারবেন, একটা লাইন যদি মনে রাখতে পারেন। স্যার ওইটা বলে দেন স্যার, এখনই স্যার। এটা সবটি আচ্ছা বলে দিচ্ছি।
সবটা অন্যান্য পরে চাপ তো বললে বলা হবে যায় না? না। পরে এই বললে হবে না, মনে থাকবে না? আপনি এখনই বলে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলছেন খুব সহজে মনে রাখবেন। আচ্ছা, এক এক কথায় সমস্ত হাত দেখা শেষ, একটা লাইন যদি মনে রাখেন, এটা আমি স্যারকে বলেছিলাম, তার সহজ ভাষা বলেন। আপনারা যে কোনো একটা একটা লাইন বলেন আমাকে, আমি বলে দিই, যে কোনো একটা লাইন, কোন গ্রহের থেকে কোন গ্রহের একটা রেখা বলেন, যে কোনো গ্রহের, যে কোনো গ্রহের একটা রেখা বলেন যে এই জাত থেকে এই জাত গেছে। তিনজনে তিনটা বলেন, আমি উত্তরটা দিয়ে, তিনজনে তিনটা বলেন, যে কোনো একটা তা বলেন। চন্দ্র থেকে তো আপনার এসে গেছে, এই শনি রেখায় গেছে। শনি, চন্দ্র থেকে, চন্দ্র থেকে স্যার। ভাগ্যরেখা, ওটা হ্যাঁ, ভাগ্যরেখা হবে, ভাগ্যরেখা। ভাগ্যরেখা। এটা তো ভাগ্যরেখা, ও এটা আচ্ছা। ভাগ্যরেখা, চন্দ্র থেকে শনি ভাগ্যরেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি সাধারণত স্যার। তারা বন্ধু বান্ধব থেকে, এটা ভাগ্যরেখা যখন এ, জি, ঠিক আছে স্যার। ভাগ্যরেখা। আচ্ছা, আমি একটা সহজে, তবু আপনারা এটা পরেই বলি, পরে বললে উত্তরটা সঠিক বুঝতে পারবেন, ঠিক আছে? পরে বললে সঠিক বুঝতে পারবেন। আচ্ছা, বৃহস্পতি সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বলে দেই, শুক্র থেকেও যদি কোন রেখা এইভাবে বৃহস্পতিতে যা, আমাদের এই এই সনাতন অ্যাস্ট্রোলজিতে শুক্র বৃহস্পতির কানেক্টেড গুরুচণ্ডালী দোষ। সাধারণত সারা বিশ্বে রাহুল বৃহস্পতি এই গুরুচণ্ডালী দোষ, আমাদের শুক্র টিকা যদি বৃহস্পতি কোনো কানেক্টেড রেখা থেকে, মানে শুক্র বৃহস্পতিকে অ্যাটাক করছে, এটা এটা শুক্র বৃহস্পতিকে দিতে চা, কিন্তু শুক্র শুক্র গুরু এটা গ্রহণ করতে চাইবে না, কারণ বৃহস্পতির শত্রু শুক্র, আর শুক্র কিন্তু আবার বৃহস্পতির মানে, কিন্তু শুক্রের শত্রু, বৃহস্পতির শত্রু বুধ আর শুক্র। বৃহস্পতি কিন্তু এই এই যে শুক্র, যে এই যে তার নেতৃত্ব প্রভুত্ব, এই যে শুক্রের গুণগুলি, দাদাগিরি বৃহস্পতির উপর করবে, এটা কিন্তু বৃহস্পতি মেনে নিবে না। এই শুক্রের টিকা যদি কোনো রেখার বৃহস্পতিতে যায়, এক একটা গ্রহ বল বলবো, এটাতে তার জীবনে কোনোদিন ক্লাস না করতে হয়, যদি মনে রাখতে পারেন বা পুরান ভিডিওগুলো দেখবেন, আর জীবনে বৃহস্পতির সম্বন্ধে কোনো ক্লাস করতে হবে না এই হস্তরেখার। গুরুজি, হ্যাঁ বলেন। আমি বলছি, আপনি যে বলে পতাকা চিহ্ন যদি বাই সাইডে হয় তো ও কি ফল দেবে? কোনটা কোনটা? আপনি যে বলে পতাকা পতাকা চিহ্নটা যদি বাই সাইডে হয়, বাঁ সাইডে, আর ডান সাইডে হলে ওর ফল দুটো প্রকার ফল কি কি দেবে? পতাকা চিহ্ন সাধারণত এইভাবে হয়, ঠিক আছে, এইভাবে হয়। আর হ্যাঁ, বাও সাইডে যখন হবে, বাও সাইডে যখন হবে, দেখে দেখে বাও সাইডের যখন এই পতাকা চিহ্নটা হবে না, তখন দেখবেন হ্যাঁ, এখানে একটা কাটাকাটি থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনার মানে বৃহস্পতির গুরুর এই যে ত্রিভুজের ত্রিভুজের এই যে অভিমুখটা দেখবেন, মানে তার গুণগুলো এইদিকে বেড়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, আর তখন এটা একটা কাটাকাটি দেখবেন, তখন এইসব জায়গাতে একটু কাটাকাটি দেখবেন। পতাকা চিহ্ন শুভ আচ্ছা, ফল দেয় এইভাবে এইভাবেই, যার সাধারণত মন্ত্রী মিনিস্টাররা হাতে রবি চিহ্ন পতাকা থাকলে আমার মন্ত্রী মিনিস্টার হয়, এটা পরে বলবো। স্যার, আয়ু রেখার থেকে যদি কোনো রেখার বৃহস্পতিতে যেয়ে বৃহস্পতি ওঠে। ট্রান্সলেটেড প্রশ্ন করবেন। এখন আপনার অন্ধকার একটু মুখে ইয়ার দিকে লাইট দেন, আপনি গ্রহের অবস্থান অনুসারে প্রশ্ন করেন, বৃহস্পতি থেকে কোন প্রশ্ন করেন, বৃহস্পতি থেকে প্রশ্ন করে নেক্সট শনি যাব, তখন শনি করবেন, যখন যে গ্রহটা যাবে ওই গ্রহটা ঠিক আছে। শেষ করেন, তাহলে শিখতে সুবিধা হবে। স্যার বৃহস্পতির ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকলে কি হবে স্যার? মৎস্য চিহ্ন যে জায়গাতে থাকুক শুভ, তবে যদি মৎস্য চিহ্ন যদি এইভাবে থাকে, এই যে মৎস্য চিহ্নটা যদি, মৎস্য চিহ্ন যে জায়গায় মৎস্য চিহ্ন যদি ধরেন, আমি তো ভালো ঊর্ধ্বমুখী স্যার, বলছি, উত্তরমুখী শুভ, অর্ধমুখী অশুভ। আচ্ছা, এবার দেখেন বৃহস্পতির এই পর্বত থেকে অনেক সময় এইভাবে রেখা আছে, আছে জি না? স্যার। আছে আসেনি? স্যার। হ্যাঁ, আছে, আছে স্যার। আছে, অনেকবার আছে। এই জাতকের পুষ্টিতে দেখবেন তার ভাগ্যের মধ্যে একটা সমস্যা আছে, হয়তো ভাগ্যের রাহুর দৃষ্টি আছে, কোনো ভাগ্যে একটা অশুভ বয়ে রয়েছে, গুরু দুর্বল, হ্যাঁ,
গুরু দুর্বল, এটা মানে বৃহস্পতির একটু দুর্বল এই পূজা, একটু দুর্বল বৃহস্পতি পূজা। এবং তার মানে ধর্মীয় গুরু যেটা বুঝাই, আমরা নবম পত্রিকা তো ধর্মীয় গুরু বিচার করি। ওই ওই ধর্মীয় গুরু থেকেও একটু আপনি সাপোর্ট কম পাবেন আপনার কর্মক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে বৃহস্পতির যে গুণগুলি, বৃহস্পতি অশুভ থাকলে তো সবই একটু সমস্যা। এটা একটা অশুভ অশুভ রেখা, ঠিক আছে। আবার যদি ঠিক আছে, আবার যদি একইভাবে যদি ধরেন এদিকে, এদিকে আবার শুভ, ঠিক আছে, ঊর্ধ্বমুখী এদিকে শুভ, ঠিক আছে। আচ্ছা, সংক্ষেপে বৃহস্পতির অবস্থান আহ বলা হইলো। আর নিরুদা ফিঙ্গারটা বলে দিব, বৃহস্পতির অবস্থান ফিঙ্গার ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, বলে দেন ফিঙ্গারটা একটু, বলে দেন, ফিঙ্গারটা বলে ফিঙ্গারটা দেন। বলে দেন। হ্যাঁ, মানে বৃহস্পতির ফিঙ্গার ক্ষেত্র সব বলে দেন, ফিঙ্গারটা বাকি দিচ্ছে তো। আচ্ছা ফিঙ্গারটা বলে দিই। এই মেষ, বৃষ, মিথুন, আহ তুলা, কর্কট, এটা হলো এটা হলো বৃহস্পতি ফিঙ্গার। এই যে মিডল, এই মিডল ফিঙ্গারের নিচের পর্বত হলো বৃহস্পতির ধনুর বৃহস্পতি, এই জায়গা ধনুর বৃহস্পতি। আর মাঝে মাঝে স্যার মানে বৃহস্পতির আঙ্গুলের পর্বত তিনটিতে স্যার মাঝে মাঝে কোনো একটিতে মানে অনেক মানুষের দেখছি স্যার, উপরের পর্বে, মাঝের পর্বে, এবং কি কি বলছেন? আঙ্গুলের এই দিকে তার প্রথম পর্বে, মানে দ্বিতীয় পর্বে, অনেক তৃতীয় ক্ষেত্রে পর্বে দেখা তিল যাচ্ছে। থাকে নাকি এ- দেবাংশী বাবু? জি স্যার, এই তিল থাকলে আর কি তিল পর্বে থাকলে স্যার, কি হয়? বৃহস্পতি পর্বে, পর্বে পর্বে শনি যে পর্বে। কোনো পর্বে তিল, বিন্দু, ক্রোধ, জাল, যে কোনো পর্বে অশুভ ফল দেয়। ব্যতিক্রমে এই ক্রসটা আর বৃহস্পতির ক্রসটা একমাত্র শুভ ফলদাতা। যে কোনো পর্বে তিল, বিন্দু, ক্রস অশুভ ফলদাতা। স্যার আমি বলছি কি স্যার, যদি মানে বৃহস্পতির আঙ্গুলের পর্বগুলো যদি অশুভ হয় স্যার, তাহলে ওই যে পর্বগুলো বৃহস্পতির ক্ষেত্রে অশুভ, ওই বৃহস্পতির সবার পর্বে। বৃহস্পতির আঙ্গুলের অবস্থান অশুভ ফল ধরেন এই 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 যে এখানে এটা ধনু, এই যে শনির ফিঙ্গার, এটার মধ্যে যদি তিল, বিন্দু, জাল চিহ্ন থাকে, শনি অশুভ, এখানে ধনু এই বৃহস্পতি অশুভ থাকে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। মানে বৃহস্পতি দেখতে, ফিঙ্গারটাও দেখতে হবে, তার অবস্থানও দেখতে হবে, ফিঙ্গারের পর্বের অবস্থানও দেখতে হবে, প্লাস গ্রহের অবস্থানও দেখতে হবে। আচ্ছা, এটা একটা আছে, আরেকটা আছে। এই এটা হইলো আপনার এই কর্কট, সিংহ, কন্যা, মকর, কুম্ভ, মীন। এটা হইলো মীন, এটা হইলো মীন। নিরুজা হাতের লেখাটি বোঝা যায় না তো, একটু সুন্দর করতে পারি না, বোঝা যায় তো না? সমস্যা নাই, এখানে সমস্যা নাই, ওনারা বুঝলেই হয়েছে। আচ্ছা, হাতের লেখা একটু আস্তে আস্তে সুন্দর হবে, এই প্রথম ধরলাম তো। আপনারা স্যার, বুঝতে স্যার নমস্কার। পারতেছেন এখানে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার স্যার, এবার স্যার আমার একটা ছেলের প্রশ্ন আছে স্যার। আমি হিমাংশু। তো ওই যে বৃহস্পতির আঙ্গুল যদি একটু ওই ইসের দিকে, শনির দিকে বেঁকে থাকে, তখন এটা কি বলবো ফল বলবো দেয়? যখন ফিঙ্গার নিয়ে ও, আলোচনা করবো। ফিঙ্গার নিয়ে ফিঙ্গারটা জি বাদ স্যার, দেন, ঠিক আছে। ফিঙ্গার নিয়ে ফিঙ্গারটা বাদ দেন। আগে গ্রহ অবস্থা ফিঙ্গারটা নিয়ে চলো। বৃহস্পতি আচ্ছা। আঙ্গুল আঁকা বেঁকা, পেছন দিকে, সামনের দিকে, হুম তিন হুম দিক হুম। করে অবস্থান অবস্থান সবগুলি নিয়ে আলোচনা করবো, অবশ্যই আলোচনা করবো। আচ্ছা, এবার শনির অবস্থান নিয়ে আলোচনা করি, ঠিক আছে। বৃহস্পতি শেষ, এবার শনির অবস্থান। বৃহস্পতি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার আমি বলছি বৃহস্পতির ক্ষেত্রে থেকে আপনার লাইন থেকে নেটওয়ার্ক দুর্বল, দুর্বল, কথা বোঝা যাচ্ছে না। যদি
আপনার কথা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। যদি ওনার প্রশ্নটা কেউ স্পষ্ট করতে পারেন তাহলে করেন, নইলে স্যার অন্য আলোচনা যাবেন। ঠিক আছে? স্যার আপনি যে সহজ পদ্ধতির কথা বললেন স্যার, এটা তো এড়িয়ে গেল স্যার। ওইটা লাস্টে যাবে, উনি তো বলবে, বলছে যেহেতু বলবে, এক এক অপেক্ষা করে। কথায় আপনার জীবনে আর হাতের যে কোনো রেখা বিচার করতে পারবেন একটা, এটা লাস্টে দেবো ঠিক বললাম না। আছে, এটা হলো ফিনিশিং। এটা তো আপনি আর টিটু স্যার তো আগে আগে বলে দিচ্ছে। এটা তো দায়িত্ব ছিল এটা অস্ত্র দেবো একেবারে দেবো, লাস্ট ক্লাসে, একটু অপেক্ষা একেবারে করেন। 60 নম্বর ক্লাসে। এক কথায় অস্ত্রের কাছে আসে, একটা একটা লাইনে। এটা আমাকে ক্যাসিপাল হইতে আমাদের ক্লাস দিয়েছিল। এটা 60 নম্বর ক্লাসে, তো আপনি নিয়ে আসছেন 1 নম্বর ক্লাসে। মানে আমি এই সহজ জন্য স্যার, আমি এটার জন্য স্যার একদম শিখে আছি স্যার। আচ্ছা, তাহলে বৃহস্পতির অবস্থান তো বুঝলেন। বৃহস্পতি সম্বন্ধে তার কোয়েশ্চেন নাই, থাকার অত কথা না, সমস্ত কিছুই তো নাই স্যার। বলা। আচ্ছা, স্যার যাই হোক, প্রশ্ন তৈরি হলে আবার ওনার ক্লাস শেষে রিভিউতে সেই প্রশ্নগুলা করবেন, আর উনি প্রশ্ন প্রশ্ন থাকার করে কথা দেবেন। না। হ্যাঁ, বৃহস্পতি থাকার কথা। যখন ঋতুর এখানে আলোচনা করব, তখন ঋতু রেখার বিভিন্ন অবস্থান, তখন ঋতু এখানে আলোচনা করব। এবার আমরা আলোচনা করছি শনিদেবের অবস্থান। এই জায়গাটা হইলে তো শনিদেবের অবস্থান। এখানে জাল চিহ্ন, তিল চিহ্ন, বিন্দু চিহ্ন, ক্রস চিহ্ন, এবং জব চিহ্ন স্যার, জব চিহ্ন হয়। জব চিহ্ন। জব চিহ্ন সব জায়গাতেই অশুভ। তো বৃহস্পতি জবের ক্ষেত্রে একটু স্যার বলছিলেন একটু বৃহস্পতির জব চিহ্ন আবার এই এখানে শুভ থাকে। আচ্ছা, এই জব চিহ্ন এটি সবটি অশুভ। আচ্ছা, শনি শনি এইটাও অশুভ। শনি অশুভ থাকলে কি হয় কে বলতে পারবেন? শনি অশুভ কারণ যদি হাতে দেখেন শনিদেব অশুভ, এই যে মিডিল ফিঙ্গারের এই শনিদেবের অবস্থানটা ভালো করে বুঝে নেন। এই ভালো করে বুঝে নেন সবাই, শনিদেবের অবস্থানটা ভালো করে বুঝে নেন। বৃহস্পতির আর শনিদেবের মিডল থেকে একটা অঙ্কন করবেন। আর রবি মধ্যমা থেকে ঠিক মাঝখান থেকে একটা রেখা অঙ্কন করবেন। এই অবস্থান হলো এই শনিদেবের অবস্থান। তো শনিদেবের অবস্থানে তিল, বিন্দু, জাল, ক্রস অশুভ। ঠিক আছে? শনিদেবের এখানে এই তিনটা তিনটা অশুভ। আচ্ছা, এইভাবে ত্রিভুজ অশুভ। দেখেন ত্রিভুজটা, দেখেন ত্রিভুজ অশুভ। এই ত্রিভুজও অশুভ। এটা পরে বলবো, যখন ঋতু রেখা আলোচনা করব তখন এই ত্রিভুজ অশুভ কেন বলে দিব। এটা অনেকেই বলবে যে এদিকে এদিকে এই ঊর্ধ্বমুখী ত্রিভুজ শুভ এই ঋতু রেখার উপরে, শনির উপরে, অনেক 99% বলবে। কিন্তু আমাদের এই স্যার যে শিক্ষা, এটা এতটা মানে এই বৃহস্পতির মতন এতটা অশুভ না, এটা যতটুকু অশুভ। আচ্ছা, তারপরে ত্রিভুজ চিহ্ন অশুভ। এটা অশুভ। জানেন তো এই রেখাটার নাম জানি কি? শনি বন্ধনী। শনি বন্ধনী, এইটা অশুভ। ঠিক আছে? স্যার শনির ক্ষেত্রে স্যার এরো রেখাও অশুভ হয় স্যার। হ্যাঁ, মানে এরো রেখা মানে অন্য ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে ঢুকছে, যেমন রবির ক্ষেত্র থেকে শনির ব্যাপারটা ক্ষেত্রে ঢুকছে। হচ্ছে কি, আপনাদের কাছে আলোচনাটা উনি সবকিছু নিয়ে শুনেন, শুভ অশুভ আমি আমি ধারাবাহিকভাবে সব দিই, আসবে, সবই সব আসবে উনি। একটা ঠিক দিচ্ছি। আছে? বৃহস্পতির আর কোনো রেখা নেই যা বলেছি,
এবারে এই যখন অন্যান্য রেখা বলবো তখন বলবো সলোমন রিং টিং এগুলি, যখন ওই সলোমন রিং, দৈর্ঘ্য রেখা, রবি রেখা, ভাগ্য রেখা এগুলি পরে বলবো। এখন শুধু অবস্থান সম্বন্ধে বলতেছি। প্রতিটি গ্রহের অবস্থান আগে শিখুন, তাহলে শিখতে সুবিধা হবে। শনির ক্ষেত্রে তিল বিন্দু জাল ক্রস মানে শনিদেব অশুভ। শনিদেব অশুভ হলে বিদ্রোহ, ফাটল, লোকসান, ক্ষয় ক্ষতি, কর্মের একাগ্রতা থাকবে না, কর্মের ধৈর্য থাকবে না। তারপরে একটা লোক ধরেন সারাদিন পরিশ্রম করলো, ওই সন্ধ্যার সময় তার যে এই হাজিরা বাড়িতে নিয়ে আসতে পারবে না, জীবন দুর্বিষহ হয়ে যাবে, তার মধ্যে সততা নিষ্ঠা বজায় রাখতে পারবে না। আর এই শনবন্দিনী সবচেয়ে বেশি অশুভ। শনবন্দিনী অশুভ। আর এই জায়গার মাঝে যদি কালা 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 একটু দাগ থাকে বা ক্রস চিহ্ন থাকে, তিল বিন্দু থাকে, বেশি অশুভ, খুব অশুভ রেখা শনি বন্ধনী। সে কোনো মানে একদিকে তার অত্যাধিক বেশি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করেও সে কোনো ফসল ঘরে উঠাতে পারবে না, 10% ফসলও ঘরে উঠতে পারে না। তার জীবন এক জ্বালাময়ী দুর্বিষহ মানে অসহায় জীবন হয়ে যায় যদি তার মধ্যে সততা থাকবে না, নিষ্ঠতা থাকবে না, বিদ্রোহ ফাটল থাকবে। এমনকি তার মধ্যে শনিদেবের যে রোগগুলি, চর্মরোগ, হ্যাঁ, বীজ ব্যথা, হ্যাঁ, হাড়ের মধ্যেও অনেকটা, এই যে হাড়ের মধ্যেও একটা থাকতে পারে বীজ ব্যথা, চর্মরোগ, কিন্তু শনি দেখে এটাও এই যদি অশুভ ফল থাকে। জয়ন্ত দা, শনিদেবের অশুভ ফলটা একটু বলেন, একটু মানে একটু শনিদেবের অশুভ ফলটা একটু বলে দেন। নিরুজ দা বলেন, আমার তো অস্ত্র রেখার উপর একটু না দুর্বলতা না, আছে। এই শনিদেবের অশুভ ফলে বলবেন, হস্তরেখা তো একই বিষয়। শনিদেবের মানে শনিদেব আগে জানতে হবে শনিদেব আমাদের কিসের কারক গ্রহ। শনিদেব আমাদের পরিশ্রমের কারক গ্রহ। আর পরিশ্রম করতে হয় কোথায়? কর্মে। প্রথমে জেনে নেবেন, বুঝে নেবেন শনিদেব যদি অশুভ হয়, হয় আপনাকে কঠোর পরিশ্রম করাবে, ফলাফল দিবে না, আর নয়তো আপনাকে অলস করে দিবে, আপনার কর্মের সাইডটা একদম অফ করে রেখে দিবে। এটা একদম মানে একা থাকতে ভালো লাগবে, একা থাকতে। ঠিক আছে, একদম অফ করে দিবে। তাহলে আপনি যখন অলস থাকবেন ভাই, আপনি তো কর্মশীল মানুষের সাথে মিশতে পারবেন না। আপনি চাইবেন যে একটু আলাদা আলাদা থাকতে, একা। এই একটার সাথে একটা রিলেটেড কয়েকটা গ্রহের বেসিক কিছু জিনিস আছে, এগুলো জানলে আপনি দেখবেন বাকিগুলো এমনিতে অটো চলে আসবে। শনি হচ্ছে কি দুঃখ, মৃত্যু, বিপদ, কষায়, রসধাতু, বায়ু, অস্ত্র, আধ্যাত্মিকতা, এগুলো কারক হচ্ছে শনি। যখন শনির পর্ব ভালো থাকে তো তখন এগুলো প্রাপ্ত হয়, যখন শনির পর্ব খারাপ থাকে তখন এগুলো প্রাপ্ত হয়। কারণ হচ্ছে শনি যখন আপনাকে সুখ দেয় সেটা কিন্তু দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে, অর্থাৎ কি, দুঃখের আগুনে পুড়িয়ে জাতককে খাঁটি স্বর্ণে রূপান্তরিত করে। আমরা জানি খাঁটি স্বর্ণ আমরা তখনই পাই যখন একটা তৈরি অলংকার যেটা আছে সেটাকে যখন আমরা অ্যাসিডে পুরাই তখন আমরা খাঁটি স্বর্ণ পাই। তো শনি হচ্ছে সেই গ্রহ যে আপনাকে খাঁটি স্বর্ণে পুরাবে, মানে খাঁটি স্বর্ণে তৈরি করবে, কিন্তু তার আগে অ্যাসিডে পুড়িয়ে নেবে। অর্থাৎ শনির কাছ থেকে আপনি কিছুটা দুঃখ যন্ত্রণা ভোগ করে তারপরেই আপনার এই যে সাত্ত্বিকতা, যে ধন সম্পদ সেটা আপনার পাবেন। যে একটা বিষয় হচ্ছে কি, শনি যা দেয় তা কিন্তু নেয় না। যদি শনির দ্বারা কোনো ব্যক্তি অতীব ধন সম্পত্তির মালিক হয়, ধন সম্পদ বলতে শুধুমাত্র অর্থবিত্ত বোঝায় না। ধন সম্পদ বলতে শনিদেবের যে কারকতা এবং আধ্যাত্মিকতা, যেটা বলছিলাম, আধ্যাত্মিকতা কিন্তু একটা কারকতা। আধ্যাত্মিক দিক দিয়ে মানে ব্যক্তি উন্নত হতে পারে। তো শনিদেবের যে যে কারকতা আছে সেই সেই কারকতায় সে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর শুভ চিহ্ন তো জানেনই, এই যে ত্রিভুজ চিহ্ন শুভ, হ্যাঁ, আর এই চতুর্ভুজ চিহ্নটা শুভ। এবং শনির ক্ষেত্রে যদি ঋজুরেখা ছাড়া আহ, হয় শুভ। তারপরে শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন শুভ, এগুলি শুভ। আচ্ছা, এখানে আরেকটা শনির অবস্থান, আরেকটা রেখা দিয়ে দিই।
আর একটা দিয়ে দেই। এই যে দেখেন, শনি দিক থেকে অনেক সময় দেখবেন এই জায়গাটা মোটা হয়ে এই চিকন চিকন রেখা আছে। এই 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 মানে এটা নাম হলো শনি রেখা। ঠিক আছে, এই রেখাটির নাম শনি রেখা। এই উপরের জায়গাটা মোটা থাকবে আর নিচের জায়গাটা হালকা চিকন হয়ে থাকবে। এই যে গাছের গোড়া দেখবেন উপরের জায়গাটা গোড়াটা মোটা আর নিচের জায়গাটা চিকন। এই যে এই রেখাটা হয়েছে সুন্দর, এটার নাম হলো শনি রেখা। এটা এই শনি রেখাগুলি যদি মানে কোন রেখা যদি অর্ধগামী হয়, শনি থেকে নিচের দিকে আসে, এগুলি নাম হলো শনি রেখা। শনি রেখার ফলটা বলে দিচ্ছি, আগে লিখে নেন শনি রেখা কোনটা। ঠিক আছে, এটা জানেন দেবাশিস বাবু, দেবাশিস চন্দ্র রায় জানেন তো শনি রেখা? জি স্যার। আচ্ছা, শনি রেখা কিভাবে নির্ণয় করা হয়? স্যার আগে দেখতে হবে স্যার, মানে রেখাটা উপর থেকে আসছে না নিচ থেকে মানে উঠছে স্যার? গুড গুড, ভালো। আচ্ছা, শনি রেখা যদি থাকে জাতকে কি হয়, স্যার, শনি সমস্যা কি রেখা। হয়? না, দেবাশিস বাবু যে প্রশ্নটা করছেন, দেবাশিস বাবু শুনেন, এটা হচ্ছে কি আপনার হাতে রেখাটা দেখবেন কোন জায়গা থেকে রেখাটা মোটা, যে যে অংশের রেখাটা মোটা সেই অংশ থেকে এটা উত্থিত হয়েছে বলে আমরা ধরে নেব। আর যে অংশে একদম সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, সেই অংশে এটা শেষ। মানে অপেক্ষাকৃত মোটা যে জায়গাটা থাকবে সেই জায়গাতে রেখাটা উঠছে বলে ধরে নেব আর কি আমরা। যেমন এখন টিটুদা চিহ্নিত করে দিচ্ছেন, এটা উপর থেকে নিচের দিকে নামছে। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করছেন আমার মনে হয় সেটাই আনসার, তাই না? হ্যাঁ স্যার, স্যার তাহলে উপর থেকে নিচে যেটা মানে আসবে সেটা হবে শনি রেখা, আর যেটা নিচ থেকে উপরে যাবে সেটা হবে ভাগ্য রেখা স্যার। হ্যাঁ, রাইট। আচ্ছা, যদি কারো তো শনি রেখা থাকে, এই জাতক অশুভ মানে অত্যন্ত বেশি পরিশ্রম করতে হবে। মানে সমস্ত কর্মের মধ্যে একটু না বাধা, একটু একটু বাধা আসবেই। এবার আপনি ওই যে যা করতে যান, যা করতে যান সমস্ত কর্মের মধ্যে স্ট্রাগল করতে হবে। শনি রেখা এই না যে আপনাকে কর্মকে ওই শনি বন্ধনের মতন একবারে জালে পুরে স্তব্ধ করে দেবে, তিল বিন্দু জাল ক্রসের মধ্যে স্তব্ধ করে দেবে। শনি রেখা হাতে আছে মানে কিটা, আপনি নিষ্ঠার সহিত চলেন, সততার সহিত চলেন, অনিষ্ঠর সহিত চলেন, আপনি বেশি কর্ম করে যান, তাইলে আমি ফল দিতে রাজি মহারাজ, শনিদেব ফল দিতে রাজি। শনিদেব তো আমাদের কর্মকারক গ্রহ এবং সমস্ত গ্রহের ফলদাতা, তখনই ফল দিবে। শনি রেখা হাতে আছে মানে আপনি পরিশ্রম করে ফল নিতে হবে, এটা রেজাল্ট হলো এটা। জি স্যার। পরিষ্কার হলো তো? জি স্যার। তাহলে শনি বন্ধনী, শনি রেখা, তিল বিন্দু জাল ক্রস, হ্যাঁ। আর শুভ চিহ্ন তো বললামই, এই শুভ চিহ্ন প্রথমে বলে দিলাম, আবার বলে দিচ্ছি, এই ত্রিভুজ চিহ্ন, এই ত্রিভুজ চিহ্নটা কখনো হৃদয় রেখার সাথে যদি যুক্ত হয় এটা এতটা শুভ ফল দিবে না। হ্যাঁ, এতটা শুভ 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 ফল দিবে না। কিন্তু হৃদয় রেখা ছাড়া যদি ত্রিভুজ হয়, ত্রিশূল হয়, চতুর্ভুজ থাকে, নিশ্চয়ই শুভ ফল দেবে। শনি শুভ হলে কিটা, শনি শুভ হলে জাতক বুঝে ন্যায় নিষ্ঠা আদর্শ থাকবে, তার মধ্যে ধৈর্য থাকবে, হ্যাঁ, এবং সমস্ত রকমের সফলতা আসবে, কর্মের কারক। এবং আমরা যে জ্যোতিষ করি, জ্যোতিষের কিন্তু এই শনি কেতুর সাহায্য লাগে। শনি কেতুর সাহায্য ছাড়া কেউ জ্যোতিষ করতে পারে না। দুইটা শনিদেব আর কেতু প্রধান প্রধান হইলে দুটি গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র করতে। আর সমস্ত কিছু বিচার করার পূর্বে বিচার করতে হবে বৃহস্পতির অবস্থান। আপনার দ্বাদশ লগ্ন থেকে দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ, পঞ্চম যত কিছু বিচার করেন প্রথমেই দেখতে হবে লগ্ন আর বৃহস্পতির অবস্থান। এটা তো প্রথমেই বলে দিলাম, সমস্ত বিচার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান প্রথম আর লগ্নটা প্রথম। ঠিক আছে, শনিদেব আর কোনো প্রশ্ন আছে? ত্রিশূল চিহ্নটাকে যখন হৃদয় রেখা করাবো, হৃদয় রেখা এতটুকু গেলে কি হয় কি হয় সবগুলি বলে দেব। এই রবি অবধি গেলে, শনি অবধি গেলে, বৃহস্পতি অবধি কোন হৃদয় রেখা সবচেয়ে বেশি ভালো, কোন
হৃদয় রেখাটা মানসিক ভারসাম্য তৈরি করে কোনটা, এটা সবগুলি হৃদয় রেখা, যেমন শিরোরেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা, এক একদিন আজকে শুধু গ্রহের অবস্থানগুলি, গ্রহের শুভাশুভগুলি। টিটুদা ত্রিশূল চিহ্নটা শুভ না অশুভ স্যার? ত্রিশূল চিহ্নটা টিটুদা আপনি একটা কাজ করুন, আপনি 2টা পর্বের তো সাইন বলে দিয়েছেন, হ্যাঁ যেহেতু এটা প্রথম ক্লাস আর অনেকেই প্রথম আছে, আপনি এক কাজ করুন না, পর্বগুলো তো বলে দিয়েছেন, 9টা পর্ব কোন জায়গায় আছে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা তো কোন গ্রহের কোন কারকতা, এই হুম অস্তরেখায় কোন গ্রহের কোন কারকতা, এটা 9টা কারকতা বলে দেন। হুম তারপরে অ্যাভারেজ করবে স্টুডেন্টরা, যে কয়টা কয়টা পর্ব এখানে শুভ আছে, কয়টা পর্ব ইয়ে আছে, মাউন্ট গুলা কোনগুলো উঁচু আছে, হাতের খালারটা প্রথম অবস্থায় ক্লায়েন্ট আসতে পারে কিভাবে দেখবে, হাতটা ধরবে, ধরে কি দেখবে সর্বপ্রথম, ঠিক আছে, একদম অ্যাট ফার্স্ট, মানে তারা যেন এটা মানে তো হ্যাঁ এটা আমি এটা বলছি অ্যাস্ট্রোলজিটা করে যেন খেতে পারে ওই জায়গাটাকে, একদম ফার্স্টলি স্টার্টিং করে দেন আপনি। যে আসলে পরে হাত দেখবে, হাতের কালারটা দেখবে, কালারটা দেখলে পরে ধরেন কালার তো সাদা হাত আছে, একেবারে সাদা তো হয় না, গোলাপি সাদা যেটা, তারপরে হচ্ছে আপনার গোলাপি কালার, তারপরে হচ্ছে আপনার কৃষ্ণবর্ণ, হুম কৃষ্ণবর্ণের হাত তো হচ্ছে শনির হাত বলা হয়, যেটা হুম পরিশ্রমী হাত, তাকে পরিশ্রম করতে হবে, এটা একটা ধারণা, অ্যাস্ট্রোলজার তো ধারণা পোষণ করবে আপনার হাতটা দেখি। তারপরে হচ্ছে পর্বগুলা দেখবে, বৃহস্পতি পর্ব, পর্ব দেখতে গিয়ে যেমন হচ্ছে রবি হচ্ছে আত্মকারক, তো হুম আত্মকারক যেহেতু রবি, তো সর্বপ্রথম দেখতে পারে একজন অ্যাস্ট্রোলজার যে তার আত্মশক্তিটা কিরকম আছে। সেক্ষেত্রে আপনি যে রবির মাউন্টটা যদি উঁচু থাকে, রবির মাউন্টটা যদি ফোলা থাকে, রবির মাউন্টে যদি কোনো মানে নেগেটিভ চিহ্ন টিহ্ন না থাকে, চিহ্ন কার্যকরতা কি সেটা আপনার পরে বলবেন পরের ক্লাসে। তো যদি সেই তাহলে বোঝা যাবে রবির আত্মকারকতা মানে মানে ব্যক্তির যে আত্মসত্তা, আহ, এটা ভালো আছে। তো সেই ভালো থাকলে পরে এখন দেখা যাবে শুধু আত্মসত্তা ভালো থাকলে তো জীবনে মানুষ উন্নতি করতে পারে না, তার বুদ্ধি কেমন আছে, তো বুধের হুম পর্ব দেখবে তার বুদ্ধিটা কেমন আছে। আর বুদ্ধি ভালো দেখলে মানুষ ভালো হয় না, কারণ বুদ্ধির তো সুপ্রয়োগ কুপ্রয়োগ আছে। সেক্ষেত্রে দেখতে হবে বুদ্ধিটাকে সে সুভাবে প্রয়োগ করে না খারাপ ভাবে প্রয়োগ করে। সেই জন্য বৃহস্পতির ক্ষেত্রে দেখবে, কারণ তার মধ্যে যদি ধর্ম আদর্শ থাকে, তাহলে সে বুদ্ধির প্রয়োগটা অপেক্ষাকৃত মানে ধর্মের ভিত্তিতে করে। ঠিক আছে, এখন বুদ্ধির প্রয়োগ তো সে করলো, মানে বৃহস্পতির সহায়তা সে সঠিক সিদ্ধান্ত নিলে ধর্মের প্রয়োগ করলো। এবার দেখতে হবে মানে তার জীবনে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে প্রতিষ্ঠা, যশ, সম্মান, সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো পাবে কেন। এগুলোর জন্য আমরা দেখবো শুক্রের পর্ব, আর শুক্রের পর্ব দেখবো, কিন্তু ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠা, যশ, সম্মান, সুখ, শান্তি, সমৃদ্ধি তখনই পাবে ব্যক্তি যখন কর্ম করবে। এবার দেখবো আমরা শনির পর্ব, যে শনির পর্ব ঠিক আছে কিনা, ব্যক্তি কর্ম করবে কিনা। একজন অলস, একজন মানে এই, কি বলে কামচোরা ব্যক্তি, মানে কর্ম করতে চায় না, অকর্মণ্য ব্যক্তি তো নিশ্চয়ই সুখ শান্তি জীবনে প্রতিষ্ঠা পাবে না, কারণ সুখ শান্তি পাওয়ার জন্য তো অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে ব্যক্তি ক্ষমাশীল কিনা। ব্যক্তি ক্ষমাশীল না, তার মধ্যে একজন ব্যক্তি যত উঁচু মাপেরই হোক বা সে যে লেভেলই পৌঁছাক না কেন, সে যদি ক্ষমাশীল না হয় তাহলে সে তো মানুষ হিসেবে গণ্য হবে না, তাকে মানুষ মূল্যায়ন করবে না, যে সে মানে ইয়ে না। ক্ষমাশীলতা না থাকলে তো মানে পরিবারই মানে মূল্যায়ন পায় না মানুষ। তো ক্ষমাশীলতার জন্য আমরা চন্দ্রের ক্ষেত্রটা দেখবো, আর প্লাস বৃহস্পতির ক্ষেত্রে দেখবো। এখন দেখবো মানে সে তার রাগ কিরকম আছে, কর্মশক্তি, কর্মশক্তি তো আমরা দেখবো মঙ্গলের ক্ষেত্র থেকে, নিচু মঙ্গল উঁচু মঙ্গল দুটোটাই দেখবো। কর্ম তো কর্মশক্তি তার আছে, কিন্তু কর্মশক্তি প্রয়োগটা সে কিভাবে করছে। আচ্ছা আমি একটা একটা বলি, একটা হ্যাঁ, একটা ওইটা ধারাবাহিক ভাবে প্রথম দিকে ওইটা বলে যান মাউন্ট গুলা, তাইলে আমার মনে হয় তারপরে যদি চিহ্নগুলো আসেন তাহলে আমার মনে হয় ভালো হবে আর কি। আচ্ছা এটা তো মাউন্টগুলি তো আপনি বলে দিলেন, তারপরে আমি মাউন্টগুলি তারপরে আপনি তো বলে দিলেন। হ্যাঁ আমি তখন আচ্ছা রবিটা তো বলে দিলেন। হাতে তো জয়ন্তদা বললেনই, আমাদের জয়ন্ত স্যার বললেন যে হাত যদি ব্ল্যাকিশ হয়, লম্বাটে হয়, এটা একটা অশুভ হাত, বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু তারা পরিশ্রম করতে চায় না। হাত চকু হাত, আমি হাত একে দেখাবো, চকু হাত কোনটা, লম্বা হাত কোনটা। হ্যাঁ হাতে কালার পিঙ্ক, কালারটা সবচেয়ে ভালো, পিঙ্ক। মাংসবহুল হাত সবচেয়ে বেস্ট হাত, পিঙ্ক আর মাংসবহুল হাত। ঠিক আছে, এর মধ্যে ফিঙ্গার গুলো দেখতে হয়। আচ্ছা নরম হাত ভালো, শক্ত হাতের তুলনা নরম হাতটা ভালো। আচ্ছা আবার আচ্ছা এবার দেখেন মঙ্গলের ক্ষেত্রটা। মঙ্গলের ক্ষেত্রটা, এই যে মঙ্গল কিন্তু আমাদের সাহসের কারক, ধৈর্যের কারক, বলের কারক, কর্মের কারক। মঙ্গল অনেক কিছু ডিপেন্ড করে। মঙ্গলটা যদি একটু একটু ফুলা থাকে, এই যে একটু ফুলা আঁকলাম মঙ্গলটা,